বন্ধুরা নমস্কার। মহাসংকটে পড়েছে এনডিএ সরকার, মহাসংকটে পড়েছে বিজেপির নেতৃত্বাধীন মোদীর নেতৃত্বাধীন সরকার। ফাটা বাঁশের মধ্যে পড়েছে বলা যায়, এদিকে গেলেও কাটে ওইদিকে গেলেও কাটে। সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বাজেটের মধ্যে আপনার বিশেষ রাজ্যের মর্যাদা দিয়ে দুই সহযোগীকে খুশি করা, অন্ধ্রপ্রদেশের নাইডু আর বিহারের নীতিশ কুমার। এটা দেওয়া সম্ভব হয়নি, লিখিতভাবে জানিয়ে দিয়েছে। এরপরে আপনার বড় ধরনের প্যাকেজ দিয়ে তাদেরকে খুশি করার সুযোগ ছিল বা বাধ্যবাধকতা ছিল, সেটাও করেনি, দিয়েছে অল্প সামান্য কিছু। কিন্তু তাদের রাজ্যের কথা মেনশন করে করে তাদেরকে দিয়েছে, বিভিন্ন স্কিমের সুবিধা দিয়েছে। এইবারে না তাদেরকে খুশি করতে পেরেছে পরিপূর্ণভাবে, তারা অল্প অল্প খুশি এর কথা প্রকাশ করছে যাতে নিজের নিজের রাজ্যে মুখটা রক্ষা করা যায়। কিন্তু তারা কেউ যে খুশি না এটা সবাই বুঝতে পারছে। আর অন্যদিকে বিরোধী ইন্ডিয়া অ্যালায়েন্স এইটাকে হাতিয়ার করে নিয়েছে। এমনিতেই তারা উৎসাহে ভরপুর এখন, কারণ তাদের শক্তি গতবারের তুলনায় অনেক বেড়ে গেছে, তারা অনেক বেশি ঐক্যবদ্ধ হয়ে গেছে তারা। ফলে তারা যে আত্মবিশ্বাসী হয়ে এবার সরকারকে প্রত্যেকটা বিষয়ে সরকারের ছোট্ট ছোট্ট ত্রুটিগুলিকে তুলে ধরে ব্যতিব্যস্ত করবে, যন্ত্রণা জ্বালা যন্ত্রণা দেবে, এটা সবাই জানতো বুঝতো। কিন্তু এইবার তারা কি করেছে, তারা কৌশল নিয়েছে যে অন্ধ্রপ্রদেশের মানুষকে বলবে যে তোমাদের স্পেশাল রাজ্যের স্ট্যাটাস দেয়নি বলে তাদেরকে সেখানে ক্ষুব্ধ করবে। তাদেরকে সেখানে বলবে যে তোমাদের মুখ্যমন্ত্রী যেরকম প্যাকেজ চেয়েছিল সেরকম প্যাকেজ দেয়নি, সুতরাং তোমাদেরকে বঞ্চিত করেছে। বিহারে তারা বলবে যে নীতিশ কুমারকে তার দাবি মতন বিশেষ রাজ্যের মর্যাদা দেয়নি, তার দাবি মতন যে বিশেষ প্যাকেজের তার দাবি ছিল বিরাট পরিমাণ অর্থ দেবে, সেটাও দেওয়া হয়নি, অর্থাৎ তোমাদেরকে বঞ্চিত করেছে। তাহলে নীতিশ কুমারকে রেখে কী লাভ? ওদিকে অন্ধ্রপ্রদেশে নাইডুকে রেখে কী লাভ, এদিকে নীতিশ কুমারকে রেখে কী লাভ? মানুষকে, ওই দুটো রাজ্যের মানুষকে বিরোধীরাই কিন্তু ক্ষুব্ধ করে তুলবে যে তারা এনডিএতে থেকে সরকারকে সাপোর্ট দিয়েও তারা তোমাদের জন্য প্রয়োজনীয় দাবিগুলো পূরণ করতে পারেনি। অন্যদিকে এই দুটো রাজ্যের বাইরে তারা মানুষকে বলছে যে সরকার যে বাজেটটা করেছে সেটা কুর্সি বাঁচাও বাজেট হয়েছে, অর্থাৎ নিজের গদিটাকে রক্ষা করার জন্য, নিজেদের মন্ত্রিত্বকে রক্ষা করার জন্য, নিজেদের আরাম আয়েশ বিলাসিতা রক্ষা করার জন্য, নিজেদের ব্যক্তিগত স্বার্থ রক্ষা করার জন্য, নিজেদের সুবিধার জন্য তারা বাজেটটা করেছে, তোমাদের জন্য বাজেট করেনি। সেই বাজেটের মধ্যে দেখো অন্ধ্রপ্রদেশের কথা উল্লেখ করেছে, তারা বিহারের কথা উল্লেখ করেছে, তাদেরকে কিছু কিছু স্কিম দিয়েছে, কিছু কিছু প্রজেক্ট দিয়েছে। কিন্তু তোমাদেরকে কি দিয়েছে? তোমাদেরকে কাঁচকলা দিয়েছে, তোমাদেরকে কিচ্ছু দেয়নি। এই কথা বলে বলে তারা মহারাষ্ট্রের মানুষকে এখন বিক্ষুব্ধ করবে, কারণ মহারাষ্ট্রের সামনে বিধানসভা নির্বাচন আসছে। তার আগে মহারাষ্ট্রের মানুষকে ক্ষুব্ধ করার, বিজেপির বিরুদ্ধে বা এই এনডিএ জোটের বিরুদ্ধে নিয়ে যাওয়ার একটা বিরাট বড় সুযোগ বিরোধীরা পেয়েছে এবং এটা তারা কাজে লাগানো শুরু করে দিয়েছে। সেম কাজটা তারা করতে শুরু করেছে হরিয়ানাতে, কারণ হরিয়ানাতেও সামনে বিধানসভা নির্বাচন কয়েক মাসের মধ্যে। এই কারণে হরিয়ানাতে গিয়েও তারা সেম কথাগুলো বলা শুরু করে দিয়েছে যে দেখো অন্ধ্রপ্রদেশের জন্য কিছু প্রজেক্টের কথা বলেছে, কিছু টাকা দিয়েছে, বিহারকে টাকা দিয়েছে, তোমাদেরকে কেন দেয়নি? তোমাদেরকে দেয়নি কারণ তোমরা সরকারের তোমাদের ওপর নির্ভরশীল হয়ে সরকার চলছে না, এই কারণে তোমাদেরকে দেয়নি, তোমাদের কথা সরকার ভাবে না। এই কথা গিয়ে তারা বলতে শুরু করেছে ঝাড়খণ্ডে, সেখানেও কয়েক মাসের মধ্যে বিধানসভা নির্বাচন, সুযোগ পেয়ে গেছে বিরোধীরা ইন্ডিয়া জোট, সেখানে গিয়েও সেখানকার মানুষকেও তারা ক্ষুব্ধ করে তোলার চেষ্টা শুরু করে দিয়েছে। এর পাশাপাশি তারা দিল্লিকে বলছে, আবার সেদিকে আপনার এই সেম কথাগুলো বলা শুরু করেছে উত্তরপ্রদেশে, যে উত্তরপ্রদেশে বলছে যে তোমরা বিজেপিকে এবার হারিয়ে দিয়েছো, বিজেপি 80টা চেয়েছিল, তোমরা 40-এর নিচে নামিয়ে দিয়েছো, এই কারণে তোমাদেরকে তারা পাত্তা দেয়নি, তোমাদের তারা ভালো চায় না, তোমাদের ওপরে রেগে গেছে। এই কারণে তারা ডাবল ইঞ্জিনের সরকার হয়েও লখনৌয়েও উত্তরপ্রদেশেও বিজেপি সরকার, দিল্লিতেও বিজেপি সরকার, তারপরেও তোমাদেরকে বঞ্চিত করেছে। উত্তরপ্রদেশেও আগামী দিনে মিউনিসিপ্যাল থেকে শুরু করে বিভিন্ন ধরনের ইলেকশন আসছে, বিভিন্ন বাই ইলেকশন আসছে। তার আগে সেখানকার মানুষকে ক্ষুব্ধ করার, সেখানকার মানুষকে বিজেপির বিরুদ্ধে নিয়ে যাওয়ার একটা পরিকল্পিত প্রয়াস তারা শুরু করে দিয়েছে। এই রকমভাবে কর্ণাটকে গিয়ে বলছে, অর্থমন্ত্রী তো কর্ণাটক থেকে এসেছেন,
তো আপনার কর্ণাটকের জন্য তিনি দয়ালু হবেন, কর্ণাটকের ডেভেলপমেন্টের কথা বিশেষভাবে চিন্তা করবেন, এটা কর্ণাটকের মানুষ প্রত্যাশা করেছিল। এই কথাগুলো ইন্ডিয়া জোটের মানুষ কর্ণাটকের মানুষকে উদ্দেশ্য করে বলছে যে তোমাদের এত প্রত্যাশা ছিল, তোমাদের রাজ্য থেকে যাওয়া অর্থমন্ত্রী, তোমাদের এখান থেকে যিনি এমপি হয়েছেন তিনি তোমাদের কথা একটা বারও ভাবেননি, ভেবেছেন অন্য দুটো রাজ্যের জন্য, আর শুধুমাত্র দুটো রাজ্যের জন্য ভেবেছেন, তোমাদের কারোর জন্য তিনি ভাবেননি বলে কর্ণাটকের মানুষকে বিক্ষুব্ধ করছে। সেম কাজটা করা শুরু করে দিয়েছে তামিলনাড়ুতে। তামিলনাড়ুর শাসক দলের লোকরা সেখানকার আপনার মানুষকে সেইভাবে তারা বিক্ষুব্ধ করার চেষ্টা করছে। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস তো এসব ব্যাপারে মাস্টার বা মহামাস্টার বললেও কম বলা হবে। তো তৃণমূল কংগ্রেস গতকালকে থেকেই বলতে শুরু করে দিয়েছে যে পশ্চিমবঙ্গের ওরা ভালো চায় না, ওরা বাঙালির ভালো চায় না, ওরা বাংলার ভালো চায় না, ওরা বাংলাতে শুধু ভোট নিতে আসে, বাংলাতে শুধু ক্ষমতা, এখানকার সুযোগ সুবিধাগুলো নিতে আসে, এখানকার মানুষের উন্নতি হবে সেই রকম কিছু ওরা ভাবে না। আর ভাবে না বলেই এই বাজেটে পশ্চিমবঙ্গকে আলাদা করে তারা কিছু দেয়নি, দিয়েছে যা কিছু দিয়েছে শুধু বিহারকে আর অন্ধ্রপ্রদেশকে দিয়েছে, কারণ ওই দুটো রাজ্যের দুটো রাজনৈতিক দলের ওপরে তাদের সরকার নির্ভরশীল। এই কথা বলা শুরু করে দিয়েছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস। এবার এই কথাগুলো আবার কেরালাতে সিপিএম বলতে শুরু করে দিয়েছে যে সে দেখো তারা কেরালার কথা ভাবে না। তো আলটিমেটলি কি হয়েছে, বিজেপির জন্য শাখের করাত হয়েছে। বিজেপি এমন একটা সমস্যায় পড়ে গেছে যে এই বাজেটের মাধ্যমে বিজেপি চেয়েছিল যে দুটো দলকে তো খুশি করতেই হবে, কিন্তু তাদের দাবি না মেনেও তাদেরকে খুশি করার চেষ্টা করেছে। এবার না পেরেছে তাদেরকে খুশি করতে। নীতিশ কুমার কিন্তু নিজের মুখ রক্ষা করার জন্য একটু হাসি মুখে দু একটা কথা বলছেন, কিন্তু তার ভেতরে যন্ত্রণা, কারণ তার রাজ্যের যে প্রধান তার বিরোধী দলগুলো আরজেডি, কংগ্রেস বা বামপন্থী দলগুলো, এরা সবাই কিন্তু মানুষের কাছে বারবার এই বিষয়গুলো নিয়ে যাওয়া শুরু করে দিয়েছে যে বিহারের আসল দাবিকেই সরকার পাত্তা দেয়নি। তাহলে সরকার বিহারের জন্য কিছু প্রজেক্ট দিয়েও কি লাভ হলো? আলটিমেটলি না মানে নীতিশ কুমারের উপকার করতে পারলো, না বিহারে নিজের দলের উপকার করতে পারলো, না অন্য রাজ্যগুলোকে ম্যানেজ করতে পারলো। তো এইরকম একটা বিরাট সংকটে বা মহাসংকটের মধ্যে কেন্দ্রের সরকার পড়েছে এই বাজেটের মধ্য দিয়ে। না একে খুশি করতে পারছে, না ওকে খুশি করতে পারছে, না নিজের অবস্থানে দাঁড়িয়ে থাকতে পারছে। ফলে টালমাটাল অবস্থার মধ্যেই সরকার এই বাজেট দিয়ে আপনার পড়েছে। আর একটা জিনিস দেখা যাচ্ছে যে বিরোধীরা এই বাজেটকে হাতিয়ার করে তারা তাদের যে শক্তি এ পর্যন্ত যতটুকু শক্তি তারা অর্জন করেছে সেটাকে মাল্টিপ্লাই করার তারা চেষ্টা করছে। দেশের মানুষের সামনে তারা প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা ছোট ছোট বড় বিষয়কে তুলে ধরে ধরে সরকারকে চাপে রাখার কৌশল নিয়েছে, সরকারের জনপ্রিয়তা কমিয়ে দেওয়ার চেষ্টা করছে, আর নিজেদের জনপ্রিয়তা যথাসম্ভব বাড়িয়ে নিয়ে একের পর এক রাজ্যে যে বিধানসভা নির্বাচনগুলো এখন আসতে থাকবে সেইগুলোতে বিজেপিকে আপনার হারিয়ে পরাজিত করে বিজেপির জায়গা দখল করে নিজেদের আরও বড় ধরনের শক্তিশালী করার চেষ্টা করছে। আর পাশাপাশি তারা টার্গেট নিয়েছে যে এই সরকার 6 মাস থেকে 1 বছর পর্যন্ত ম্যাক্সিমাম টিকতে পারে। যে কোনো মুহূর্তে নীতিশ কুমার কোনো না কোনো রাজনৈতিক ইস্যুকে হাতিয়ার করে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে সরকারকে ফেলে দিতে পারে। সেই রকম অবস্থাতে তারা অল্প সময়ের জন্য সরকার চালিয়ে ইন্ডিয়া জোট, তারাও জানে যে এনডিএ যদি সরকার চালাতে না পারে ইন্ডিয়া জোট সরকার বেশি দিন চালাতে পারবে না। সেই ক্ষেত্রে মধ্যবর্তী নির্বাচন অত্যাবশ্যক হয়ে যাবে। আর মধ্যবর্তী নির্বাচনে তারা আজকের তুলনায় অনেক অনেক বেশি শক্তি নিয়ে পরিপূর্ণভাবে আপনার সরকারে ক্ষমতায় আসবে, সেই রকম পরিকল্পনা নিয়ে তারা কাজ শুরু করে দিয়েছে। তো সুতরাং এই বাজেট বিজেপির জন্য শাখের করাতের বাজেট হয়েছে, স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। না বিজেপি নিয়ে বিরাটভাবে গর্ব করতে পারছে, না এটা নিয়ে চুপ থাকতে পারছে। আপনাদের ক্ষেত্রে কি মনে হয়েছে, কি মনে হয় সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব চ্যানেলটিকে অবশ্যই করবেন। নমস্কার, জয় হিন্দ।